ছবি দেখলাম ফেসবুকে ছায়ানটের ভাঙচুরের। একটা ছবিতে চোখ আটকে গেল, ওয়াহিদুল হকের ছবিতে ধারালো কিছুতে আঘাত করিয়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষটার স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি। সেই কৈশোরে তার হাত ধরে কত শহর ঘুরছি তার ঠিকানা নাই। আমার বাবার বন্ধু সঙ্গীত গুরু ওয়াহিদুল হক, আপনারা বুঝতে পারতেছেন আমি ঢাকায় থাকলে ওই ছবিটা অন্তত মুখ দিয়ে আগলাইতাম। ছাত্র ইউনিয়ন বিবিআর ওয়াহিদুল হকের লেসপেন্সার হওয়ার কারণে ছায়ানটের এই ঘটনা এক বিচিত্র অনুভূতির সামনে এনে আমাকে ফেলছে। পাকিস্তান আন্দোলন করা বাঙালি মুসলমানদের ছেলেরা যখন পাকিস্তান ভাঙ্গা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল, সেই সময় বাবা একই সাথে সুখ আর দুঃখের অনুভব করছিল। আমি সেই অনুভূতির মুখোমুখি হয়েছি। ছায়ানট নিয়ে আলোচনাটা সূক্ষ্ম এবং জটিল, আশা করি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জানা দরকার যে ছায়ানট কেন এই আক্রমণের শিকার হইল, ছায়ানটের বিরুদ্ধে কেন বাংলাদেশের সাধারণ মানুষ বিলা হইল। অনেক প্রশ্নের জবাব পাবেন। আমি নিজে ছায়ানটকে বাংলাদেশে ভারতীয় কালচারাল অ্যাসেট হিসেবে চিহ্নিত করছি, কোনো সন্দেহ নাই। কেন করছি সেটা আমি হয়তো পরিষ্কারভাবে ব্যাখ্যা করিনি, আজকে সেই ব্যাখ্যাটাও আপনারা পাইবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। ওয়াহিদুল হককে আমি ওয়াহিদ কাকু বলে ডাকতাম। আমার সাথে ওয়াহিদ কাকুর সম্পর্ক ওনার মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। টকঝাল মিষ্টি সেই সম্পর্ককে এখন আমি মিস করি। ওনার মৃত্যুর পরে আমি ফেসবুকে একটা নোট আকারে লেখা লিখছিলাম, ওয়াহিদুল হক তারুণ্যের শুভবোধনের ঋত্বিক। আমি জানি না ওই লেখাটা আমি আর খুঁজে পেলাম না, কারো কাছে যদি থাকে আমার একটু খোঁজ দিন। আমার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, অসংখ্য মানুষের সাথে মিশছি, সেই কারণেই ভাঙ্গু সেকুলারদের কালচারাল আর পলিটিক্যাল স্ফেয়ারের অন্তর্বহনের খবর আমি জানি, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি। তার কারণ ওই ক্ষুদ্রকাল থেকে আমার এই ওরিয়েন্টেশনের সাথে আমি যুক্ত। এই কারণে আমি জানি ঠিক কোথায় ওদের উইক পয়েন্ট আর কোথায় তাদের শক্তির দিক। তবে আমি যেহেতু গান গাইতে পারতাম না, আমি তো অসুর, মানে সুর নাই আর কি, আমি রবীন্দ্রনাথের লেখা বুঝতে চাইতাম, তার জ্ঞান তাত্ত্বিক উৎস খোঁজার চেষ্টা করতাম। জ্ঞান তত্ত্ব মানে হইতেছে আমি যেটাকে সত্য জ্ঞান বলে মানতেছি, সেটা আসতেছে কোন জায়গা থেকে। এই জায়গাগুলোকে বলা হয় জ্ঞান তাত্ত্বিক উৎস বা এপিস্টেমিক সোর্সেস। দর্শনের ভাষা মানে এই গানটা কি বুঝায়, মানে ধরেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। অথবা ধরেন প্রাণ চায় চক্ষু না চায় মুড়ে একই তর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা। মুখে নাই নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ থেকে নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায় তবে সজ্জা যে কণ্টক সজ্জা, মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা। আহা কি মধুর। মনে করিছেন এটা প্রেম প্রীতির গান? জিনা জিনা ভাইজান, এটা অন্য জিনিস। আমার একটা বই আছে রবীন্দ্রনাথ অন্য আলোয়, রবীন্দ্রনাথের অনেক গানের অর্থ ওইখানে ব্যাখ্যা করেছি। একদিন দরকার হইলে যদি টাইম পাই তাহলে একটা এপিসোড করে ব্যাখ্যা করতে পারি গান ধরে ধরে এটা কি বুঝায়। তো এই গানের অর্থ আবিষ্কার করতে করতে, তার অন্তর্গত দর্শন খুঁজে বের করতে করতে একসময় আবিষ্কার করলাম রবীন্দ্রনাথ আসলে উপনিষদ। উপনিষদ মানে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, তার একটা। উপনিষদের কন্টেম্পোরারি বা আধুনিক উপস্থাপনাই হইতেছে রবীন্দ্রনাথ। ওয়াহিদ কাকুর সাথে আলাপগুলা করতেই পারতাম না, আমাকে এই উপনিষদ আর রবীন্দ্রনাথ সংক্রান্ত আলাপগুলা করতেই দিতেন না। একদিন আমি বললাম যে কাকু, ওই যে যদি ঝড়েরও মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে ঈশ্বর, এই গানটা তো ঋগ্বেদের, যদে আমি প্রস্ফুরণ নিব ব্যক্তির নাম আদো আদ্রিব। এটার অনুবাদ। ওয়াহিদ কাকু ভীষণ রেগে উঠে বললেন, তুই আর একটা ঋগ্বেদের শ্লোক অনুবাদ করে গান লিখা, তুই কেমনে পারিস? তো বেদ আর উপনিষদের সাথে রবীন্দ্রনাথের লেখার অদ্ভুত সাযুজ্যের কথা বললেই ওয়াহিদ কাকু এইভাবে চাইতে যেতেন। আমি একদম বুড়ে চাইতে কেন। পরে বলছি, ক্ষুদ্রকালে আমি রবীন্দ্রনাথের রাজনীতির গুরু উদ্দেশ্য খুব পরিষ্কার ভাবে ধরে ফেলছিলাম। উপনিষদ ঋগ্বেদ পড়তে বাধা নেই, অবশ্যই বাধা নেই, নিশ্চয়ই জ্ঞান অর্জনের জন্য ধর্মগ্রন্থ পড়া উচিত, আলোচনা করা উচিত, আমি সবাইকে উৎসাহ দিই পড়তে সব ধর্মগ্রন্থই। কিন্তু সেটাকে রবীন্দ্রনাথের মুড়ায় পরিবেশনের উদ্দেশ্যটা কি, এইখানে আপনি ছায়ানট প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারবেন।